একের পর এক তথ্য আপনাদের সামনে রাখছি। পেহেলগাঁও হামলার পর কিন্তু ইতিমধ্যেই তৎপরতা তুঙ্গে গোটা কাশ্মীর জুড়ে একেবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর ইতিমধ্যেই কাশ্মীর থেকে এনআইএ টিম এবার জম্মুতে পৌঁছে গিয়েছে। পেহেলগাঁওয়ে গণহত্যার তদন্তের সূত্রে জম্মুতে এনআইএর বিশেষ দল জম্মুর জেলে বন্দী জঙ্গিদের দুই সহযোগীকে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ। আর বিভিন্ন জায়গার ছবি কিছুক্ষণ আগেও আপনাদের সামনে রেখেছিলাম। বদগাঁও থেকে শুরু করে বারামুল্লা, প্রতিটা জায়গায় সেনার টহলদারি বেড়েছে বলা যেতে পারে। একের পর এক মিলিটারি যে ট্রাক একেবারে কুপওয়াড়ার দিকে চলে যাচ্ছে, সেই ছবি আপনাদের সামনে রেখেছিলাম। আর এই মুহূর্তে সরাসরি উড়ি সেক্টর থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন একেবারে সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, তুমি জানো যে এই উড়ি সেক্টর, যেখানে 2016 সালে 12 নম্বর সেনা ছাউনিতে কিন্তু হামলা করা হয়েছিল এবং সেইখানে যারা হামলা করেছিল জৈশ ই মোহাম্মদ পরবর্তীকালে সেই হামলার দায় স্বীকার করে, যেখানে 19 জন জওয়ান ভারতীয় সেনার তারা কিন্তু শহীদ হয়েছিলেন। ফলত সেই উড়ি ফের আরও একবার কিন্তু সেই উড়ি যে সেক্টর সেখানে তৎপরতা দেখা যাচ্ছে। তার একটা বড় কারণ হচ্ছে শেষ এক সপ্তাহে এই উড়িতে বারবার কিন্তু পাকিস্তানি যে বর্ডার রয়েছে বা সীমানা অঞ্চল রয়েছে বা পিওকে রয়েছে, সেখান থেকে কিন্তু গুলি ছোড়া হয়েছে ভারতীয় সেনা ছাউনিকে উদ্দেশ্য করে। অবশ্যই তার পাল্টা প্রত্যাঘাত দেওয়া হয়েছে কিন্তু ভারতের তরফেও। সব মিলিয়ে এই উড়ি সেক্টর আরও একবার কিন্তু শিরোনামে। এবং তোমাকে বলে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে 22শে এপ্রিলের ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা উপত্যকা জুড়ে বিশেষ করে একদিকে যেমন এনআইএ তদন্ত করছে এই হত্যাকাণ্ডে, যেখানে হিন্দু পর্যটকদের বাছাই করে খুন করা হয়েছে, তার পাশাপাশি যে সমস্ত সীমান্তবর্তী গ্রাম রয়েছে যেমন এই যে উড়ি, অন্যদিকে আমরা দেখিয়েছিলাম এর আগে কুপওয়াড়া চৌকিবাল, অন্যদিকে সোপিয়ান সোপোরো কিংবা তোমার হচ্ছে অন্যদিকে রাজৌরি পুঞ্চ, যেগুলো জম্মুর মধ্যে পড়ছে, প্রত্যেকটা যে আর্মি বেসড যে এরিয়া রয়েছে বা যেটা একবারে সীমান্তবর্তী এরিয়া রয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যে সেনা যে টহল বা সেনাদের যে সংখ্যা তা কিন্তু অনেক বাড়ানো রয়েছে। আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভনেস করা হয়েছে, কারণ প্রধানমন্ত্রীর তরফে খোলা ছুট দেওয়া হয়েছে 3 বাহিনীর প্রধানকে। অন্যদিকে জানি রাখি, এটা যদি একটা পার্ট হয় এই পেহেলগাম কাণ্ডের জের যদি বলা যায়, তাহলে দ্বিতীয় পার্ট অবশ্যই হচ্ছে সেই তদন্ত আজকে 12 দিনে পড়লো। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে কেন এখনো পর্যন্ত এই আসিফ ফৌজি এবং তার সহযোগীদেরকে গ্রেফতার করা যাচ্ছে না। ফলত এটা একটা বড় সড়ো প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠে আসছে। গতকালকে আমরা দেখলাম যে উপত্যকাতে বাইসারান উপত্যকাতে জিআইএস সিস্টেম বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে গোটা এরিয়াকে পরিমাপ করা হয়। তার পাশাপাশি জম্মুতে এনআইএর একটি স্পেশাল টিম গিয়ে পৌঁছেছে। সেখানে কোট ভালোয়াল জেলে তারা গিয়েছেন। নিসার আহমেদ এবং অন্যদিকে মাস্তাক হোসেন, যে দুজন 2023 সালে জানুয়ারি মাসে রাজৌরি সেক্টর থেকে তারা অনুপ্রবেশ করেছিল এবং ডাংরি এলাকাতে হিন্দুদেরকে ধর্ম জেনে সেখানেও কিন্তু বেশ কয়েকজনকে খুন করেছে। ফলত এনআইএর তরফে আজকে দুজনকে জিজ্ঞাসাবাদ করার মূল অর্থ এটাই বা তার মানে এটাই যে দু তরফেই কিন্তু দেখা যাচ্ছে একটা সিমিলার প্যাটার্ন, অর্থাৎ মোডাস অপারেন্ডি এক, টার্গেট এক, যে হিন্দু ধর্মকে বাছাই করে বা হিন্দু পর্যটক বা সেই ধর্মাবলম্বীদেরকে খুন করা। ফলত সব মিলিয়ে এদের সাথে অর্থাৎ এই মাস্তাক হোসেনদের সাথে কোনো রকমভাবে এলইটি বা লস্করি তৈবার কোনো যোগসূত্র রয়েছে কিনা এক, দ্বিতীয়ত হচ্ছে এই আসিফ ফৌজি সহ যারা প্রাক্তন পাক সেনার যারা আধিকারিক ছিলেন তাদের সাথে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কিনা, পুরোটা খতিয়ে দেখা হচ্ছে। এবং আমরা ইতিমধ্যে জানি যে আইএসআই এর নির্দেশে পাকিস্তানের মাটিতে বসে এলইটির সদর দপ্তরে বাইসারান ভ্যালির অ্যাটাকের পরিকল্পনা করা হয়েছিল। তো সেই মোতাবেক 2023 সালের এই রাজৌরিতে যে ঘটনা ঘটেছিল তার সাথে এলইটির সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কিনা, পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে।